রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তে পুশ ইন চেষ্টা ঘিরে বাড়ছে উদ্বেগ। ঠেকাতে জিরো টলারেন্স নীতি বিজেপি, সমস্যা সমাধানের প্রয়োজন দুদেশের কূটনৈতিক উদ্যোগ। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহায়তা চায় বাংলাদেশ, মস্কোতে খলিলুর ল্যাভরভ বৈঠক। বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা। ফুরিয়ে গেছে তিতাসের উত্তোলনযোগ্য মজুতের প্রায় ৮০% গ্যাস। দিন দিন কমছে উৎপাদন, জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা, নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর। রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ছুরিকাঘাতে নিহত। মারামারির মীমাংসা করতেই সালিশি বৈঠকে হামলা। এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা মাথায় নিয়ে মেক্সিকোতে অনুশীলনে নামল ইরান দল। সি গ্রুপে প্রথম ম্যাচেই ব্রাজিলকে চমকে দেওয়ার ছক কষছে মরক্কো। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। একের পর এক পুশিন চেষ্টায় রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তে ছড়িয়েছে উত্তেজনা। গেল কয়েকদিনে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। যদিও সকল অপচেষ্টা পণ্ড হয়ে বিজিবি ও গ্রামবাসীর বাধায়, তবে পুশিন চেষ্টায় ঘটনায় স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে সমস্যা সমাধানের প্রয়োজন দুদেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ। ভারতের সঙ্গে রংপুর বিভাগের সীমান্ত প্রায় ১০০০ কিলোমিটার এলাকা বিস্তীর্ণ এই সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরেই হচ্ছে চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যার মতো ঘটনা। তবে সম্প্রতি পুশিন ইস্যু ঘিরে নতুন করে বাড়ছে উদ্বেগ। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ ১০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে প্রতিহত হয় এলাকাবাসী ও বিজিবির বাধায়। পরে শূন্যরেখায় আটকা পড়েন ১০ জন। ৩ দিন পর গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের সরিয়ে নেয় টিয়াবাড়ি বিএসএফ ক্যাম্প। একই ধরনের পুশিনের চেষ্টা হয়েছে লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত পয়েন্টেও। তবে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে প্রতিবারই ব্যর্থ হচ্ছে অপচেষ্টা। আমরা উভয় দেশের, ভারত এবং বাংলাদেশ বসে সীমান্ত যাতে গন্ডগোল না হয় সেটাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করে যাতে এরকম আর পুশিনের ঘটনা আমাদের এলাকায় না হয়। বিজিবি বলছে পুশিন ঠেকাতে সীমান্তে অনুসরণ করা হচ্ছে জিরো টলারেন্স নীতি। বিষয়টি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থীও। পজিশনে অনর যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিন করানো হয়, এটা আমরা এখনো অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। বিশ্লেষকদের মতে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের মধ্যে প্রয়োজন জরুরি কার্যকর কূটনৈতিক সংলাপ। ইন্ডিয়ার সঙ্গে চায়নার সীমান্ত আছে, ইন্ডিয়ার সঙ্গে নেপাল এমনকি ছোট্ট রাষ্ট্র ভুটানেরও সীমান্ত আছে। তাদের ওখানে কিন্তু কোনো বর্ডার কিলিং নেই, তাদের ওইদিকে কিন্তু কোনো পুশব্যাকের কোনো ঘটনা নেই। শুধু বাংলাদেশের সঙ্গে কেন এইখানে বর্ডার কিলিংও ঘটছে, আবার পুশিনের ক্ষেত্রগুলোও চলে আসছে। এটা সমাধানের একটি উপায়, রাষ্ট্রীয় কূটনৈতিক উপায়ে এটা সমাধান করা। বিজেপি সদর দফতরের তথ্যমতে ২০২৫ সালের ৭ মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পুশিনের মাধ্যমে ২৩৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। পুশিনের নামে সীমান্তে চলছে মানবাধিকার লঙ্ঘন, আইনের তোয়াক্কা করছে না বিএসএফ, বলছেন বিশ্লেষকরা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ কথা, কোনোভাবেই বরদাস্ত করা হবে না পুশিন। সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব, সাবধান, হুঁশিয়ার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ অবস্থায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি বিএসএফ বৈঠক, যেখানে আলোচনায় অগ্রাধিকার পেতে পারে পুশিন ইস্যু। সীমান্তে অস্থিরতা উভয় দেশের জন্য ক্ষতিকর দাবি করে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সংকট প্রকট হয়েছে। খুবই ব্লেটেন্ট বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের
সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি এবং সেটাকে উপজীব্য করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। কিন্তু এই যে তথাকথিত অবৈধ বাংলাদেশি তারা খুঁজে বের করেছে এবং এর মধ্যে অবৈধ বাংলাদেশি থাকতেও পারে, আমি জানি না, ভেরিফিকেশন হওয়া প্রয়োজন। এটি ফেরত পাঠানোর আন্তর্জাতিক স্বীকৃত অনেক পদ্ধতি আছে এবং সিভিলাইজ অনেক পদ্ধতি আছে যেটি অন্যান্য রাষ্ট্র অনুসরণ করে, ভারতও সেটি করতে পারত। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে থাকে, আমরা তাদের নিব, কিন্তু প্রমাণ সাপেক্ষে, এবং সেটা আমরা করব। অশান্ত সীমান্ত কোনোদিনই আমাদের জন্য কারোর জন্য শুভকর হবে না। পুশিন বন্ধে দিল্লিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুবা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব পড়তে পারে। কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পুশিন নিয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে ঢাকা। বুলবুল রিজা, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, টিআইবির এমন দাবি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত বছরের চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। টিআইবি রিপোর্টটা আমার সামনে নাই, আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিংয়ের উপরে। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। আর পত্রিকান্তরে অনেক খবর প্রকাশিত হয়, সেগুলো আমরা অবশ্যই নজরে আনি এবং সেগুলো খোঁজখবর নেই। প্রত্যেকটা ঘটনা যে সঠিক সেরকম বলা যাবে না। 3টা ঘটনার প্রেক্ষিতে আমি আইজিপি এবং এডিশনাল আইজিপি সবাই মিলে উপস্থিত থেকে তাদেরকে স্বীকৃতি এবং সম্মাননা দিচ্ছি। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। সোমবার মস্কোতে দ্বিপাক্ষিক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দুদেশের বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। এছাড়া আলোচনায় উঠে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়েও। সরকার গঠনের পর প্রথমবার রাশিয়া সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধি দল। এ সময় দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। উঠে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ও। বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, জ্বালানি ও সামরিক খাতে রাশিয়ার সহযোগিতা প্রশংসনীয়। এছাড়া রূপপুরে উদ্বোধনের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে আশাবাদী। জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি, বহুপাক্ষিক কূটনীতি শক্তিশালী করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত ও জটিল হয়ে উঠছে। এজন্য বহুপাক্ষিক কূটনীতি আরও শক্তিশালী করা আবশ্যক। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের সদস্য হিসেবে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। নতুন সদস্য অন্তর্ভুক্তি বর্তমানে স্থগিত রয়েছে। স্থগিতাদেশ শেষ হলে এশিয়ার গুরুত্বপূর্ণ দেশটির আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনা করব।
процесс вот этой. বৈঠকের আগে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গ করা অজ্ঞাত সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরপরই ৮ দিন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জনস্বার্থে সরকার যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও জানান তিনি। এছাড়া হাবের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে ২০ জুন পর্যন্ত। রাজধানীর মগবাজারের ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকেল ৫টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ২ দিন সময় দেওয়া হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার জবাব পাওয়ার পরেই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই নেওয়া হবে ব্যবস্থা। বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে। জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার জুন 20 পর্যন্ত দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আক্রান্তের হার কমিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। সেন্ট্রাল স্টোরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও 20 থেকে 25,000 স্যালাইন মজুত রয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। আমার রোগী আছে, আমাকে 20 প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এখনও ব্যবহারিক পরীক্ষা চলমান থাকলেও 20 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে 4টি নতুন বিষয়। এদিকে জুলাই থেকে প্রাথমিকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। এখনও চলছে ব্যবহারিক পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 18,57,344 জন। এসএসসি পরীক্ষা পুরোপুরি শেষ না হলেও শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশ করা হবে 20 জুলাই। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরও জানান, আগামী বছর 7 জানুয়ারি থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। মন্ত্রী জানান, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয়। পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি, 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানান, আগামী জুলাই থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা মোজা দেয়া শুরু হবে। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। আগামী জুলাই আগস্টের ভিতরে আমরা পাইলটে যাচ্ছি। এই পাইলটে পাট মন্ত্রণালয় থেকে 5 লক্ষ
পাটের স্কুল ব্যাগ প্রদান করবে, ইউনিফর্ম এবং জুতো স্টুডেন্টসদের কাছে প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, সেখানে এলজিআরডি মন্ত্রণালয় থেকেও বড়ভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 1 লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস সহ বিভিন্ন সামগ্রী দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দিন দিন কমছে দেশের অন্যতম বড় ও প্রাচীন গ্যাস ক্ষেত্র তিতাসের উৎপাদন, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কতা বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও কর্তৃপক্ষ বলছে উৎপাদন ধরে রাখতে নতুন নতুন কূপ খনন ও সংস্কারের জোর দেওয়া হচ্ছে। কেবল তিতাসে নয়, দেশের সম্ভাবনাময় সব এলাকাতেই জ্বালানি অনুসন্ধানে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ফিরে ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন এই ক্ষেত্রটি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করে আসছে প্রায় 6 দশক ধরে। এক বিবিয়ানা বাদে দেশের বাকি গ্যাস ক্ষেত্রগুলো দৈনিক উৎপাদনের দিক থেকে যার ধারে কাছেও নেই। তবে জ্বালানি খাতের জন্য শঙ্কা জাগানিয়া বিষয় হলো, একদিকে সাম্প্রতিক বছরগুলোতে বড় আধারের দেখা নেই, অন্যদিকে তিতাসের মতো নির্ভরযোগ্য উৎসেও উৎপাদন কমছে ধারাবাহিকভাবে। 5 বছর আগে যেখান থেকে দৈনিক মিলত 400 থেকে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেটি এখন নেমে এসেছে 300 মিলিয়ন ঘনফুটের ঘরে। এরই মধ্যে ফুরিয়ে গেছে তিতাসের উত্তোলনযোগ্য মজুদের প্রায় 80% গ্যাস। বিবিয়ানার পর দেশের গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি পাওয়া যায় এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, অত্যন্ত নির্ভরতার এই কেন্দ্রটির উৎপাদনও কমে আসছে দিন দিন, যা দেশের জ্বালানি খাতের জন্য বড় ধরনের সতর্ক বার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্যই কনসার্ন, যেহেতু এই যে তিতাসের যে কমছে শুধু তা না, বিবিয়ানারও তো কমে আসতেছে, কিন্তু আমাদের যে গ্যাসের চাহিদা আগে যা ছিল তার চেয়ে অনেক বৃদ্ধি পাইছে। এতদিন ধরে আমরা ওখান থেকে প্রডিউস করছি, একটা ফিল্ডে কতদিন গ্যাস থাকবে এটা তো শেষ হবেই। এই ব্যাপারে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি এই ব্যাপারে কোনোটা নাই। পরিস্থিতি সামাল দিতে স্থলভাগে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে তিতাস 31-এ, যেখানে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন নতুন কূপ খননের এই ধারা অব্যাহত রাখার কথা বলছে কর্তৃপক্ষ। এখানে যেটা আমরা এখন যাচ্ছি ডিপার প্রসপেক্টে, পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে, তখন হয়তো একটা কমফোর্টেবল জায়গাতে আমরা যাবো আর কি। গ্যাসের মজুদ কমার বিপরীতে নতুন ক্ষেত্র অনুসন্ধানে দেশ জুড়ে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এখনও আমাদের আশা আছে যে আমরা নিজস্ব গ্যাস আহরণ করতে পারবো আরও বেশি, যাতে করে আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর যেন না হয়ে যায়। আমরা তো দীর্ঘদিন ধরে শুধু গ্যাস খরচ করে যাচ্ছি, কিন্তু আমাদের নতুন মজুদ অ্যাড হচ্ছে না। হচ্ছে, বাপেক্স কাজ করতেছে, গত 10 বছর কয়েকটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, আনফর্চুনেটলি সবগুলো হলো ছোট ছোট। সেই কারণে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম বাড়াতে হবে। 1962 সালে আবিষ্কৃত তিতাস গ্যাস ক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন চলছে দেশ স্বাধীনেরও 4 বছর আগে থেকে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার বিকেলে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনা হচ্ছে, শাস্তির বিধানেও আনা হচ্ছে পরিবর্তন। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের প্রশ্ন করেন। প্রতি বছর আমদানি রফতানির আড়ালে পাচার হচ্ছে $8 বিলিয়ন। সংসদে এমন তথ্য তুলে ধরে পাচার বন্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বছরে $130 বিলিয়ন বিশাল আমদানি রফতানি বাণিজ্যের মধ্যে কোন পণ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে সেটা বের করা কঠিন, তারপরও সচেষ্ট আছে সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা? প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে
অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। অনলাইনে মানহানিকর অপতথ্য রোধে সরকারের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন 2026 নামে আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধানে আনা হবে পরিবর্তন। ফেসবুক কর্তৃপক্ষকেও আইনের বিধানে রাখা হবে। সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। গুজব, অপতথ্য, মানহানি এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মেটা বলেন বা টুইট বলেন, আরো যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেসার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ শুধু সরকারি দলের এমপিদের দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে মন্ত্রী জানান, শিগগিরই বিরোধী দলের এমপিদেরও বরাদ্দ দেওয়া হবে। কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। এদিকে বিদেশে যেতে কর্মীদের হয়রানি প্রতারণা বন্ধ ও প্রবাসীদের সহায়তায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে, আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। এদিকে অধিবেশন শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ জানান, বিরোধী দল তালিকা দিলে চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। বিরোধী দলীয় নেতৃবৃন্দ হয়তো তাদের নাম দিলে আমরা কাজ শুরু করে দেব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তখন আলোচনা টেবিলেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার কোনো সুফল দেখা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট ও জনগণের প্রত্যাশা বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। শরিয়া ভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণ ছাড়া শুধু আলোচনা করে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এ সময় প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, দেশের প্রতিটি নাগরিকের ওপর প্রায় 1,40,000 টাকার বিদেশি ঋণের বোঝা বর্তাবে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। রক্ষক যদি ভক্ষক হয় তখন সেখানে আমরা আলোচনা করব, আলোচনা টেবিলেই থাকবে, কিন্তু বাস্তবে সেটা আমরা সুফল দেখব এটা বিগত দিনে দেখি নাই, সামনে দেখবো বলে আশাও করি নাই। 2026-27 যে আপনারা অর্থ বছরে বাজেট ঘোষণা করবেন, সেখানে যে আপনারা ঋণের পরিমাণ দেখিয়েছেন, এতে করে আমাদের দেশের প্রতিটা জনগণের মাথায় 1,40,000 টাকার মতো ঋণ আমরা বিদেশের কাছে দায়বদ্ধ হিসাবে আমরা বোঝা নিয়ে চলব। এই অর্থ আপনাদের কাছে আমানত রেখেছি, কিন্তু আপনারা রক্ষক ভক্ষক সেজে বারবার আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আসছে বাজেটের খবর। বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। এমন অবস্থায় একক প্রতিষ্ঠান বা গ্রুপকে সর্বোচ্চ 200 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রেখে 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ গ্রহণে অযোগ্য, খেলাপি, অর্থ পাচারকারী ও ঋণের অর্থ অতীতে অপব্যবহারকারীরা বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোর দুর্বৃত্ত তারল্য থেকে ঘোষিত এই সহযোগিতায় বাজেটে বা বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে না। ঋণ দিতে প্রতিষ্ঠান নির্বাচনের সঠিক নিরীক্ষায় জোর বিশ্লেষকদের। সিলিয়া সুলতানা রিপোর্ট। 3 বছরের জন্য বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়নে 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণগ্রহীতারা 1 বছরের মেয়াদে 200 কোটি টাকা পর্যন্ত এই অর্থের জন্য আবেদন করতে পারবেন। ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারিত হয়েছে 7%। বন্ধ কারখানা বা সেবা প্রতিষ্ঠান চালুর এই বিশেষ স্কিমে গুরুত্ব পাবে রপ্তানিমুখী শিল্প। তবে বিদ্যমান ঋণ পরিশোধ বা সমন্বয়ে এই অর্থ ব্যবহার করতে পারবেন না ঋণগ্রহীতারা। এছাড়া নীতিমালা অনুযায়ী ঋণ খেলাপি, ঋণ জালিয়াতি, অর্থ পাচারে অভিযুক্ত, ঋণের অর্থ অতীতে অপব্যবহারকারীরা অযোগ্য হবে এই ঋণ গ্রহণে। ব্যাংকগুলোকে ঋণ পরিশোধের সর্বোচ্চ সক্ষমতা যাচাই ও সক্ষম না হওয়ার কারণ বিশ্লেষণে নিড অ্যাসেসমেন্ট করতে হবে। নন আর্নিং প্রজেক্টে ডিপ্লয় করলে তো আপনি কোত্থেকে টাকাগুলো ফেরত
দেবেন। তুমি যদি বড় করো তাহলে দেখতে হবে যে এইটা প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে ইউটিলাইজ হবে এবং সেখান থেকে তোমার আয় হবে, সেই আয়ের টাকা দিয়ে তুমি টাকা পরিশোধ করবে, সেটা করে না। এরই মধ্যে বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থাপনা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। তবে বাজেট ও ব্যাংক খাতের সক্ষমতা বিবেচনায় 20,000 কোটি টাকার এই স্কিমে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। প্রাইভেট সেক্টরে যখন চাহিদা বাড়বে তখন অবশ্যই সরকারের তো প্রায়োরিটির মধ্যে প্রাইভেট সেক্টরের যে গতিশীলতা বৃদ্ধি সেটা অন্যতম এজেন্ডা। অতএব একটা যাতে আরেকটাকে সাপ্রেস না করে সে বিষয়টা সরকার অবশ্যই মাথায় রাখবে। একই সাথে আংশিক উৎপাদিত কারখানা পুরো উৎপাদনে যেতে মূলধন ঘাটতিতে সহায়তা, কাঁচামাল ক্রয়, শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা, বিদ্যুৎ, গ্যাস ও ইউটিলিটি বিল, রপ্তানি আদেশ বাস্তবায়ন, উৎপাদন ও পরিচালনা ব্যয় এই অর্থ ব্যবহার করা যাবে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 3 দশকে বাংলাদেশে বন্ধ হয়েছে 10টি বেসরকারি যাত্রীবাহী এয়ারলাইন্সের কার্যক্রম। উচ্চ জ্বালানি খরচ, বিমানবন্দরে অতিরিক্ত চার্জ ও সরকারি সারচার্জের চাপে প্রতিযোগিতায় টিকতে পারেনি সংস্থাগুলো। আসছে বাজেটে এভিয়েশন শিল্প সম্প্রসারণে ব্যবসা বান্ধব নীতিমালার প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবারের বাজেট হবে পর্যটন ও এভিয়েশন শিল্প উন্নয়নের বাজেট। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। জেট ফুয়েলের উচ্চ মূল্য, তুলনামূলক বেশি ল্যান্ডিং ও পার্কিং চার্জ এবং বছরে মাত্রার অতিরিক্ত সারচার্জে বেকায়দায় দেশের এভিয়েশন শিল্প। 1995 থেকে 2025 এই 30 বছরে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে 10টি বেসরকারি এয়ারলাইন্স। চলতি বছরের শুরুতে সারচার্জ অনেকাংশে কমলেও এখনও ভোগাচ্ছে জ্বালানি ব্যয় ও বিমানবন্দরের বিভিন্ন চার্জ। বর্তমানে 4টি এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনায় থাকলেও সংকট রয়েছে নানামুখী। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এভিয়েশন শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে আসছে বাজেটে নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। সরকারের যদি প্রত্যক্ষ সহযোগিতা থাকে এবং আমাদেরকে যদি বিভিন্ন ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ যদি আমাদেরকে সাবসিডাইজড করে আমাদের সেই ফ্যাসিলিটিগুলো দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশনে আসলে ইউএস বাংলা সহ আদার যে এয়ারলাইন্সগুলো আছে তারাও কিন্তু এগিয়ে যেতে পারবে। দীর্ঘদিন ধরে উন্নয়নের কথার ফুলঝুরিতেই আটকা পড়ে আছে আকাশপথে পরিবহন সেবা। এবার সেই জটলা ভাঙতে চায় বিএনপি সরকার। প্রতিমন্ত্রী জানান, এভিয়েশন খাত লাভজনক করতে নেওয়া হবে পদক্ষেপ। অর্থ বছরে এরকম ভাবেই নিশ্চয়ই তৈরি করা হয়েছে বাজেট। তো অধিবেশন শুরু হচ্ছে 7 তারিখ থেকে, আপনারা বুঝতে পারবেন, রিফ্লেকশন বুঝতে পারবেন পরে। তো আমি মনে করি যে আমরা চিন্তা করছি যে আমাদের মিনিস্ট্রি থেকে রেভিনিউ আর্নিংয়ের যে মিনিস্ট্রি এটা প্রমাণ করার জন্য আমাদের যা যা করা দরকার, যেমন এভিয়েশন সেক্টরে আমরা ইনশাল্লাহ ফলোপ করে বলতে পারি যে আগামী বছর আপনারা লাভ দেখতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি এয়ারলাইন্সের প্রয়োজন জ্বালানির যৌক্তিক দাম আর কম সুদে ব্যাংক ঋণ। এয়ারলাইন শিল্প যদি চলতে হয় তাহলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দরকার, মাস্ট। ট্যাক্স স্ট্রাকচার যেটা আছে সেটাকে কমাতে হবে। তারপর আরেকটা যদি আমরা দেখি যে অ্যাক্সেস টু ফান্ড, কিন্তু আমাদের এখানে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট 13-14%, 15% ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটে এয়ারলাইনগুলো যদি তারা টাকা লগ্নি করে, কোনো এয়ারলাইনের পক্ষে এটা টাকা সময় মতো পরিশোধ করা সম্ভব হবে বলে মনে হয় না। বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে 35টির মতো বিদেশি এয়ারলাইন্স। দেশীয় এয়ারলাইন্সের নানা সীমাবদ্ধতায় এ খাতের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে বিদেশে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুর নগরীর জলবদ্ধতা নিরসনে প্রায় 150 বছর আগে খনন করা হয়েছিল ঐতিহ্যবাহী কেডি খাল, কিন্তু সময়ের ব্যবধানে সেই খাল এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনা ও দূষিত পানির ভাগাড়ে। খাল জুড়ে জমে থাকা বর্জ্যের কারণে বাড়ছে মশার উপদ্রব, তৈরি হচ্ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে মাঝে মধ্যে উদ্যোগ নেওয়া হলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত থাকছে রেদওয়ান হেমেলের রিপোর্টে। কোথাও কচুরিপানায় ঢেকে গেছে পানি প্রবাহ, কোথাও আবার জমে আছে ময়লা আবর্জনার স্তূপ। খালের 2 পার দখল ও ভরাটের কারণে অনেক স্থানে সংকুচিত হয়ে পড়েছে এর স্বাভাবিক প্রবাহ। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি।
জলাবদ্ধতার অভিশাপ থেকে রংপুর নগরীকে রক্ষা করতে প্রায় 150 বছর আগে তৎকালীন পৌর প্রশাসক কৃষ্ণধন ঘোষ ওরফে কেডি ঘোষ খনন করেছিলেন এই কেডি খাল। নগরীর পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খালটি। তবে সময়ের পরিক্রমায় এখন সেই খাল যেন দুর্দশার প্রতীক। নগরবাসীর অভিযোগ, খালটি সংস্কারের জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ও স্থায়ী কোনো সমাধান হয়নি। কোনো কেলান পরিষ্কার করে না, আর আমাদের কেলানের এখানে পোকামাকড়, সাপ, মানে জীবজন্তুর অনেক। মশা মাছি নোংরা ময়লা দিয়ে একবারে ভর্তি। যখন ময়লার গ্যাস আসে বাসায় থাকাই যায় না, গন্ধ দুর্গন্ধ, এই জন্য আমরা থাকতে পারতেছি না। আমাদের এই কেলানটা একটু নজর দিলেই আমাদের একটু আল্লাহ আমাদেরকে রেহাই করে। চেয়ারম্যান বলেন আর মেয়র বলেন সকলেই আসে, সকলে আশ্বাস দেয়, কিন্তু মূলত হচ্ছে কাজের কাজ কিছুই হয় না। 2022 সালে কেডি খাল সংস্কারে প্রায় 1,31 লাখ টাকা ব্যয় করা হলেও তার সুফল পায়নি নগরবাসী। তবে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, খালটি পুনরুদ্ধার ও সংস্কারে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যতটুকু সামর্থ্য আছে বা যতটুকু আমাদের আর্থিক সঙ্গতি আছে, সেই আর্থিক সঙ্গতির সাথে মিল রেখে আমরা স্বল্প সময়ের মধ্যে এই খালগুলো পরিচ্ছন্ন আমরা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। 10 কিলোমিটার দীর্ঘ কেডি খালটি চিকলিবিল থেকে উৎপন্ন হয়ে নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শ্যামাসুন্দরী খালের সঙ্গে মিলিত হয়েছে। পরে এটি খোকসা ঘাঘর নদীতে গিয়ে মিশেছে। 150 বছরের ইতিহাস বয়ে চলা কেডি খাল একসময় রংপুরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু সেই খালই এখন দূষণ আর দখলে অস্তিত্ব হারাতে বসেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে ঐতিহ্যবাহী এই খালটি ফিরে পাবে তার হারানো প্রাণ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে 1,500 মিটার নদী তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ চলছে। তবে দুদফা মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ না হওয়ায় বর্ষার নদীর পানি বাড়তেই আতঙ্কে বাড়ছেন নদী পাড়ের বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাজের গতি কিছুটা কমলেও দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোহেল রানার তোলা ছবি নিয়ে রিপোর্ট করেছেন বিপ্লব ইসলাম। বর্ষা এলেই ভয়াবহ ভাঙন ও বন্যার আতঙ্কে থাকতেন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গাইবান্ধার সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট সহ কয়েকটি এলাকার মানুষ। গত কয়েক বছরের নদী ভাঙনে শত শত বিঘা আবাদি জমি ও কয়েকশো বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভাঙন রোধে 2023 সালের সেপ্টেম্বরে মুন্সিরহাট এলাকায় 1,505.5 মিটার নদী তীরের স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 5টি প্যাকেজের আওতায় 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির বাস্তবায়ন করছে। নদী রক্ষার জন্য যে কাজ হচ্ছে আসলে পুরোটাই অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে এখানে। কাজ যে গতিতে এগোনোর কথা সে গতিতে এগোচ্ছে না। আমরা যেভাবে কাজ করি সেভাবে করবো, তোমরা দেখার কে? সবাই দেখেন বাজার দেখেন, কেউ মুখ খুলবে না, মানে ভয় আতঙ্ক হয়ে আছে। কাজের মান নিয়ে অভিযোগের পাশাপাশি প্রকল্পের ধীরগতিও বাড়িয়েছে স্থানীয়দের উদ্বেগ। প্রকল্পের বেশ কিছু অংশ এখনো অরক্ষিত রয়েছে, ফলে পানি বৃদ্ধি পেলে নতুন করে ভাঙন ও বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। হাই স্কুল আছে, প্রাইমারি আছে, একটা বাজার আছে, সব হুমকির মুখে। সেভাবে কাজ চললে এখন মনে করেন যদি না ঠেকাতে পারে তাহলে আমাদের বাজারের জন্য সমস্যা, বাড়ির জন্য সমস্যা। পানি স্রোত এবং নদীর পানি বেশি হলে কিছুদিন পরে আবার যেরকম আসলে সেরকমই হয়ে যাবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি তারা যথাযথ নিয়ম মেনেই কাজ করছেন। স্থানীয়দের পক্ষ থেকে কাজের স্থান ছাড়তে বিলম্ব ও নানা অসহযোগিতার কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা ধীরগতি হচ্ছে বলে দাবি তাদের। সবাই এখন খুব দ্রুতই কাজ করার চেষ্টা করতেছে, হয়তো পরিবেশের কারণে করতে পারতেছে না, বা কেউ হয়তো কাজের এই যে জায়গাগুলোতে কাজ করবে সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছে না। আমাদের পাথরের টেস্ট করছে, বালুর টেস্ট করা, অফিসিয়ালভাবে টেস্ট করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের প্রতিটি কাজ নিয়ম মেনেই বুঝে নেওয়া হচ্ছে। পাশাপাশি কাজের গতি বাড়াতে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। আমাদের প্রজেক্ট এখনো ডিসেম্বর পর্যন্ত সময় আছে, ইনশাআল্লাহ এর মধ্যে কাজগুলো শেষের দিকে চলে আসবে। প্রায় 123,66,00,000 টাকা ব্যয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় 2 দফা মেয়াদ বাড়িয়ে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আসন্ন বাজেটে নদ নদী ভাঙন
রোধ এবং চরাঞ্চলে উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে কুড়িগ্রামের মানুষ। তাদের অভিযোগ, প্রতি বছর ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার নদের ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে হাজার হাজার পরিবার। ভুক্তভোগীদের মতে, স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা গেলে নদী পাড় ও চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব। অন্যদিকে জেলার বিপুল জনগোষ্ঠীকে অবহেলায় রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন সচেতন নাগরিক এবং জনপ্রতিনিধিরা। বাচ্চা সৈকতের তথ্য ও জামিন মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। বর্ষা যেন আসে এক ভয়াবহ দুঃস্বপ্ন নিয়ে। তীব্র নদী ভাঙনে নদীগর্ভে হারিয়ে যায় ঘরবাড়ি, ফসলি জমি, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে অসংখ্য পরিবার। নদ নদী জীবন জীবিকার অন্যতম অবলম্বন হলেও কুড়িগ্রামে ভিন্ন চিত্র। প্রতি বছর ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের ভাঙনে ভিটেমাটি, আবাদি জমি হারিয়ে নতুন জেগে ওঠা চরে আশ্রয় নেয় হাজারো পরিবার। সেই চরও নদীগর্ভে বিলীন হলে ফের অন্যত্র গড়ে তোলে নতুন বসতি। এভাবেই ভাঙন চক্রে ঘুরপাক খাচ্ছে লাখো জীবন। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙন শুরু হলে জিওব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তার টেকসই হয় না। স্থায়ী সমাধানেও পদক্ষেপ নেয় না পানি উন্নয়ন বোর্ড। তাই নতুন সরকারের প্রথম বাজেটে নদী তীর রক্ষায় বিশেষ বরাদ্দ চান তারা। এই 1 মাসের ভিতরে যদি কোনো কাজ না হয় তাহলে আমার এই বসত বাড়িগুলো একটাও থাকবে না। নদীর পার যেন স্থায়ীভাবে বেঁধে দেওয়া হয়, নদী খনন এবং নদীর পারগুলো যেন স্থায়ীভাবে বাদ দিয়ে যেন আমাদেরকে মুক্ত করে। বাজেটে যেন এই ধরনের একটা বড় কিছু রাখা হয়। বাজেট বরাদ্দের মাধ্যমে শুধু নদী ভাঙনই নয়, চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান সচেতন মহল। কুড়িগ্রামের জন্য নদী ভাঙন এলাকাগুলোকে আলাদা চোখে দেখে নদী ভাঙন রোধ করবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং তাদের খাদ্যের নিরাপত্তা যদি না দেওয়া হয়, তা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এটা একটা এই চরাঞ্চলের মানুষের কারণে বিপদে ঘটতে পারে। এদিকে দেশের সব নদী ভাঙন কবলিত এলাকার জীবন জীবিকা রক্ষায় প্রয়োজনীয় বিশেষ বাজেট বরাদ্দের পক্ষে স্থানীয় সংসদ সদস্যও। ভাঙন রোধের জন্য স্পেশালি একটা আলাদা বাজেট, আগে যদি 200 কোটি থাকে আমি মনে করি এটাকে বাড়ায় 3 গুণ বাড়ায় 800 কোটি করে দেওয়া হোক, যাতে করে যেন সারা দেশের মানুষজন এই নদী ভাঙন থেকে বাঁচতে পারে আর কি। কুড়িগ্রামের 9টি উপজেলায় 16টি নদ নদীর অববাহিকায় রয়েছে 4.5 শতাধিক চরাঞ্চল। এসব এলাকায় বাস করছেন 5 লক্ষাধিক মানুষ, আর নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দার সংখ্যা প্রায় 10 লাখ। সময় সংবাদ, কুড়িগ্রাম। বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক মমিনুল হক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, পিবিআই এর আবেদনে সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান ও সৈনিক শাহিন আলমের বিরুদ্ধে এই নির্দেশনা দেন আদালত। তনু হত্যাকাণ্ডের সময়ে দুজনেই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায়। এদিকে ডিএনএ বিশ্লেষণ করে নতুন করে আরও একজনের রক্তের নমুনা মিলেছে বলেও জানা গেছে। পাবনায় 3 ঘন্টার ব্যবধানে আলাদা 2 ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু সন্তানের সামনেই বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য ঘটনায় পূর্ববিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। স্ত্রী সন্তানের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠছে মর্গের চারপাশ। সোমবার সন্ধ্যায় 7:45টার দিকে পাবনা পৌর এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে যান হোসেন আলী। এ সময় মাদ্রাসার সামনে আগে থেকেই ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা গুলি ছড়ে হোসেন আলীকে লক্ষ্য করে। সন্তানের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। আমার বেটা ফোন হরতে আম্মু তাড়াতাড়ি সদরে আসো, আমি মনে করছি আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি টাকা নিয়ে চলে আইছি রে। আসে এখন সদরে এসে কয়টা গুলি করেছে। ফোনে তুই আসিলে
আমার আব্বু মাদ্রাসার গেটে পায়েও গেছি, এসে 2টা গুলি করে চলে দেয়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যদিকে বিকেল 4টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রাকিব নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। দুটি ঘটনাই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। 2 জন ছাত্র, এডওয়ার্ড কলেজের একজন সিনিয়র একজন জুনিয়র। যিনি সিনিয়র সে তার জুনিয়রকে ছুরিকাঘাত করেছে। মামলা প্রক্রিয়াধীন, মামলা হবে এবং একজন ছুরিকাঘাত করেছে, একজনই অ্যারেস্ট। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে, একজন বাবা, তার নাম আলী হোসেন, সে তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে এসেছিল। তো এখানে পূর্ব থেকে উৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তাকে গুলি করেছে। এটা তদন্ত চলতেছে। কিছুক্ষণে আমরা খুব শীঘ্রই এটার একটা পজিটিভ ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি। পাবনায় 3 ঘন্টার ব্যবধানে দুজনের নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের। সময় সংবাদ, পাবনা। সরকারি জায়গায় দোকান বসিয়ে মাসে মাসে সালামির নামে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছেন আদালতের নাজির ও কর্মচারীরা। এর আগে আদালতের কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষকে লিজ দেওয়া হয় প্রায় 200 দোকান। ঠেলাগাড়িতে দোকান করার শর্ত ভেঙে স্থায়ী অবকাঠামো করে লাখ লাখ টাকায় বিক্রি করা হয় পানিকানা। বিতর্কিত লিজ প্রক্রিয়া নিয়ে একে অপরকে দুষছেন কর্মচারীরা। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। হাতে ভাড়াটিয়াদের তালিকা। ব্যবসায়ীদের কাছ থেকে সালামির নামে টাকা আদায়ের পর হিসাব নিকাশে ব্যস্ত জেলা ও দায়রা জজ আদালতের নাজির এবং পেশকার রেজাউল করিম সুমন ও তার সহযোগীরা। 2রা জুন সন্ধ্যায় শহরের কাচারি বাজারে টাকা গোনার দৃশ্যটি ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায় সব ধরা পড়লেও অস্বীকার করেন সুমন। আমি তো টাকা নেই, তো বসিয়েছি। এটি জজ কোর্টের কর্মকর্তা কর্মচারী এবং যারা এটাকে প্রোটেকশন দিচ্ছে তারা মিলে এটা লুটপাট করছে। এবার পেছনের গল্পটা জেনে আসা যাক। 1992 সালে পুরাতন কাচারি থেকে সকল আদালত স্থানান্তর করা হয় দক্ষিণ ধানগড়া এলাকায়। এরপর ফাঁকা পড়ে থাকা সরকারি জায়গায় গড়ে ওঠে অস্থায়ী কিছু দোকান। 2024 সালের ফেব্রুয়ারিতে পুরাতন কাচারিতে থাকা গাছপালা কেটে রাতারাতি গড়ে ওঠে প্রায় 200 দোকান। অভিযোগ আছে কোনো টেন্ডার বা বিজ্ঞপ্তি ছাড়াই আদালতের কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষকে দোকানের জায়গা বরাদ্দ দেন কর্তৃপক্ষ। এরপর লাখ লাখ টাকার বিনিময়ে তারা অন্যদের কাছে মালিকানা হস্তান্তর করেন। 4 বিঘা জমিতে আমরা কাজ করতাম, দেখা গেছে 1 বিঘা পড়ে থাকতো, হাফ বিঘার ভিতরে আমাদের কাজ হতো 50টা। টাকাটা তো আপনার এটা জজ কোর্ট থেকে বরাদ্দ করা আছে, উপভোগ বেশি দিছে তাদেরকে দিছে। কোনো প্রক্রিয়া না মেনে লিজ দেয়া এসব দোকান ভাড়ার চুক্তিপত্রের শর্তে উল্লেখ করা হয় সম্পূর্ণ অস্থায়ী, অর্থাৎ সকালে ঠেলাগাড়িতে দোকান বসবে এবং বিকেলে উঠে যাবে। অথচ লিজ গ্রহীতারা সেখানে স্থায়ীভাবে আধা পাকা ভবন তুলে চড়া মূল্যে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল। সেই জায়গায় কোনো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরে থাক, এটা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আইন মন্ত্রণালয় থেকে। অবশ্যই সরকারের উচিত এই জায়গাটাকে দখলমুক্ত করা। সরকারি জায়গা লিজ দিবে বা টেন্ডার করবে, সেটা তো একটা নিয়ম আছে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমেও দিবে, সেটাও তারা ফলো করেনি। জেলা ও দায়রা জজ আদালতের নাজির এবং পেশকার সুমন বলছেন এই লিজ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তৎকালীন নায়েবে নাজির শাহিন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শাহিন। নিয়ম অমান্য করে লিজের নামে সরকারি জায়গা দখল হয়েছে বলছেন স্থানীয় সংসদ সদস্য ও রাজনীতিকরা। এগুলো কর্তৃপক্ষের বিষয়, আমি শুধু দায়িত্ব পালন করছি মাত্র। এই সম্পদকে উদ্ধার করার জন্য আমরা আইনসহ এবং গাইবান্ধারবাসীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যে অনিয়ম হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং ন্যায়ভিত্তিক এটার বন্টন হওয়া উচিত। সূত্র বলছে নতুন পুরাতন মিলে 189টি দোকান আছে কাচারি বাজারে, যার আয়তন প্রায় 22,000 বর্গফুট। এসব দোকান থেকে মাসে প্রায় 2 লাখ টাকা আদায় করেন আদালতের কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নোয়াখালীতে চেকপোস্টে তল্লাশির সময় 3টি বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গোপালপুর বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে পুলিশি চেকপোস্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে রহিম চেকপোস্ট অতিক্রম করার সময় তাকে থামানো হয়। এ সময় রহিমের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তার কোমরে লুকিয়ে রাখা 3টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি ও 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। দ্রুত সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। সোমবার প্রেস ক্লাবে ভারত সরকারের মিথ্যা অজুহাতে অবৈধভাবে পুশিন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এছাড়া সীমান্তে নির্বিচারে হত্যার সমালোচনা করেন ভাসানী জনশক্তির নেতাকর্মীরা। এইভাবে অপমানিত করবেন না। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা স্মরণ করতে চাই না, তা কখনো ক্ষমা করব না। রক্তের সাগরে ভেসে রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। প্রায় 1 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কেউ বলছেন তিনি হয়রানির শিকার, আবার কারো কারো দাবি অসুস্থতার কারণে তিনি অফিস করছেন না। হঠাৎ তার সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোর্ডের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির অনুপস্থিতিতে ঢিলে ঢালাভাবে চলছে কার্যক্রম। গোলাম নবী দুলালের তথ্য ও মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 1 মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দাবি, অভিভাবকহীন পরিস্থিতিতে অনেকটা ঢিমে তালে চলছে দাপ্তরিক কার্যক্রম। কর্মকর্তারা বলছেন, 11 মে এসএসসি পরীক্ষা চলাকালে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাউকে কিছু না জানিয়েই অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর অফিসে ফিরে আসেননি তিনি। এসএসসি পরীক্ষা জুলাই 2 তারিখ থেকে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমরা কাজ শুরু করছি। এখানেও কিন্তু নানান খাতে নানান অর্থ প্রয়োজন হয়, নতুন সিদ্ধান্তের প্রয়োজন হয়, ঢাকায় মিটিংয়ের প্রয়োজন হয়। এই জায়গাগুলো আমরা স্যারকে মিস করছি। শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন বলছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি নিয়ে আন্দোলন চলছিল। কথা ছিল 13 মে এ সংক্রান্ত বৈঠকেরও, কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতিতে আপাতত সব স্থগিত। বিশেষ বিবেচনা নিয়ে জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে এটির জন্য খুব তাড়াতাড়ি সমাধান করে। সরাসরি কেউ মুখ না খুললেও অভিযোগ উঠেছে, বিভিন্ন চাপ ও দাপ্তরিক কার্যক্রম চালাতে হয়রানির শিকার হন চেয়ারম্যান। এরপর থেকেই অনুপস্থিত তিনি। শিক্ষা বোর্ডের সচিব বলছেন, 11 মে সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কথা বলে চলে যান চেয়ারম্যান। ফোনে তাকে আমি রিচ করতে পারিনি। 13 তারিখ বোর্ড মিটিং একটা ছিল, সন্ধ্যার সময়ে উনি আমাকে একটা শর্ট মেসেজ দেন যে উনি ঢাকা পৌঁছে গেছেন এবং আগামীকালের মিটিং পোস্টপন করার জন্য। ওনার নির্দেশ পেয়ে আমি 13 তারিখের বোর্ড মিটিংটি পোস্টপন করি। বোর্ডের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির অনুপস্থিতিতে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি। সময় সংবাদ, দিনাজপুর। মেহেরপুরের সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সম্প্রতি তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পর কঠোর অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। এদিকে পাহারায় যোগ দিয়েছে গ্রামবাসীও। সীমান্তে অনুপ্রবেশে ঠেকাতে সহযোগিতা করছে তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর সীমান্তে আছেন রিপোর্টার বেনিয়ামিন, সরাসরি যুক্ত হব তার সাথে। সারা দেশের বিভিন্ন সীমান্তে যে পুশিনের ঘটনা কিংবা পুশিন চেষ্টার যে ঘটনা ঘটছে, তার মধ্যে কিন্তু মেহেরপুরেও পুশিনের চেষ্টা চলেছে। গেল শনিবার ভোরে মেহেরপুরে 6 জনকে কিন্তু পুশিনের চেষ্টা চলছিল। তার বিজিবির কঠোর অবস্থান এবং প্রতিরোধের ফলে সেই 6 জনকে কিন্তু আসলে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি। পরবর্তীতে 24 ঘন্টা পরে সেই 6 জনকে ফেরত নিয়েছে বলে জানিয়েছে বিজিবি। তা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মতন মেহেরপুরেও সীমান্তগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, এবং বিজিবি কিন্তু তাদের টহল এবং নজরদারি কিন্তু বাড়িয়েছে। বিভিন্ন সীমান্তগুলো
সীমান্তগুলোতে বিজিবির যে টহল দল রয়েছে, টহল দলরা সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে যেন কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে, অবৈধ অনুপ্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু তারা সতর্কভাবে অবস্থান করছে। এই মেহেরপুরের যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে, এই 65 কিলোমিটার সীমান্তে বিজিবির 19টি বিওপি রয়েছে। ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের সদস্যদেরকে সবসময় সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে এবং পাশাপাশি বলে রাখি, মেহেরপুরে যে সকল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কাজ করছে, সেখানে সেসব এলাকার গ্রামবাসীরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিজিবির পাহারার সাথে সহযোগিতা করছে এবং বিভিন্ন এলাকায় গ্রামবাসীদের পাহারা সাথে কিন্তু পুশ ইনের ঘটনা তারপরে আর কিন্তু কোনো ঘটেনি এবং ওইদিকে তারকাটার উপরে ভারত সীমান্তে কিন্তু বিএসএফ এরও টহল কিংবা তাদেরও কার্যক্রম লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে তাদেরও কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে মেহেরপুরে যে সকল বিজিবি সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে রাত অবধি সতর্ক অবস্থানে রয়েছে এবং গ্রামবাসীরা যেটি বলছে যে আসলে অবৈধ অনুপ্রবেশ তারা চায় না। যদি কেউ বাংলাদেশে আসে তাহলে সেটা যেন সঠিক নিয়ম মেনেই যেন তাদেরকে ফেরত পাঠানো হয়, চোরাগুপ্তাভাবে যেন তাদেরকে না ফেরত পাঠানো হয়। সেক্ষেত্রে সীমান্তর পরিবেশ অস্থিতিশীল হলে গ্রামবাসী এবং এই সীমান্ত এলাকায় যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে এবং এই আতঙ্কের কারণে তারা চাচ্ছেন যে আসলে সীমান্তের পরিবেশটা যেন স্থিতিশীল থাকে। এই ছিল মেহেরপুরের সীমান্ত পরিবেশের সর্বশেষ খবর। সীমান্তে পুশিনের খবর জানছিলাম মেহেরপুর থেকে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাটি থেকে ধোঁয়া ওঠা ও অস্বাভাবিকভাবে তাপের ঘটনায় কোনো প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাপেক্স। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের একটি দল প্রাথমিক নিরীক্ষা শেষে তারা জানায় সেখানে কোনো গ্যাসের উপস্থিতি নেই। এর আগে গত শুক্রবার থেকে হাসপাতাল প্রাঙ্গণের একটি অংশ অস্বাভাবিকভাবে গরম হয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শিক্ষা পরীক্ষার মাধ্যমে দেখেছি যদি গ্যাস থাকতো তাহলে শিক্ষাটা দাও দাও করে জ্বলে উঠতো। যেহেতু গ্যাস আলামত নেই সেহেতু গ্যাস জাতীয় পদার্থের উপস্থিতি এখানে নাই বলে আমরা ধারণা করছি। লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় সোমবার বিকেল 5টার দিকে নিখোঁজ হওয়া প্রায় 30 ঘন্টা পর ধরলা নদী থেকে বড় ভাই সাব্বিরের মরদেহ উদ্ধার করে তারা। এর আগে রোববার দুপুরে সদর উপজেলার 0 পয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে গোসলের নামেন দুই ভাই সাব্বির ও শাওন। বন্ধুরা উঠে আসলেও নিখোঁজ হন দুই ভাই। এদিকে শাওনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সময়মতো সঠিক পরিচর্যার কারণে বাগানগুলোতে লিচুর রং এবং আকার হয়েছে বেশ আকর্ষণীয়। চাহিদা বেশি থাকায় এবং কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বাগানিরা। লিচুর বাগান পরিচর্যা নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। মাদ্রাজি, বোম্বাই এবং বেদানা সহ নানা জাতের লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো এ ফল। দিনাজপুরের হাকিমপুরের বিভিন্ন এলাকার রসালো ও মিষ্টি স্বাদের লিচুর সুনাম দেশ জুড়ে থাকায় পাইকারদের আনাগোনাও চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, এতে খুশি বাগানিরা। অনেক দূর থেকে লোকেরা আসে নিয়ে যায় আমাদের কাছ থেকে। পাইকারি হলে আমরা 200 টাকা করে দেই। মোটামুটি এখান থেকে পাইকারি সেল হয়। গতবার চেয়ে ভালো হয়েছে। তো অনেকে বললো যে বাগান থেকে লিচু নিতে, তা আসলাম এখান থেকে। এখানকার লিচু নাকি ভালো। আমাদের এলাকায় লিচুর বাগান, আমের বাগান, বিভিন্ন ধরনের ফল মোটামুটি ভালো আবাদ হয়েছে। এই জমিটা পড়েছিল, আমার চাচা গাছ লাগাইছে, লাগানোর পর আমরা কয়েকজন কাজ করি এই বাগানে। আমাদেরও সংসার চলে, চাচারও আয় হয় বছরে।
কৃষি বিভাগ জানায়, পোকার আক্রমণ থেকে রক্ষা এবং ফলন বাড়াতে কৃষকদের সঠিক সময়ে বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেয়ায় বাম্পার ফলন হয়েছে। আমাদের কৃষি বিভাগে যে প্রচারণা, তাদেরকে বিভিন্ন ধরনের যে পরামর্শ, বিভিন্ন ধরনের পরিচর্যা কখন করতে হবে টাইম টু টাইম এবং কোন বালাইনাশক ব্যবহার করতে হবে সেগুলোর আসলে সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়েছিল। হাকিমপুর উপজেলায় মোট 14 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, হাকিমপুর। বোরোর ভরা মৌসুমে হাটবাজারে ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ দিনাজপুরের কৃষকদের। তাদের দাবি, সিন্ডিকেটের কারণে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে ধানের দাম। মানসম্মত ধান সরকারি গুদামে সরবরাহের আহ্বান জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বোরোর ভরা মৌসুম, ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে হাটবাজারে ধান নিয়ে আসেন কৃষক। দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। দিনাজপুরের কৃষকরা জানান, চলতি মৌসুমে উৎপাদন খরচ বাড়লেও হাইব্রিড ধানে মিলছে না কাঙ্ক্ষিত দাম। সপ্তাহ ব্যবধানে ধানের দাম মন প্রতি কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। দাবি, সিন্ডিকেট কমিয়ে দিচ্ছে দাম। কম হিসাবে লস, এবার সারের দাম বেশি, পাট খরচার দাম বেশি। সরকার ঘরে ধান নিচ্ছে কিন্তু আমরা সেরকম খবর পাই নাই। ব্যবসায়ীদের দাবি, শুকনো ধান কেনা হচ্ছে যথাযথ দামেই। আমরা কিনতেছি আশায় যদি ভবিষ্যতে একটু দাম বেশি পাওয়া যায়, কিন্তু বর্তমান যদি এলসি হয় তাহলে কিন্তু বাজার আর বাড়বে না। দিনাজপুর জেলার চাউলের মান আমাদের ভালো, আমরা সবসময় ভালো মানের চাল সরকারকে দিয়ে থাকি। মানসম্মত ধান সরকারি গুদামে সরবরাহের আহ্বান জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। মান সম্পর্কে আমরা একদম জিরো টলারেন্স লেভেলে রয়েছি। দিনাজপুর সিএসডিতে পরিদর্শনে এসে মানসম্মত না হয় ইতিমধ্যে আমাদের 2টা ট্রাকের চাল ফেরত দিতে হয়েছে। আর অন্যান্য যে চালগুলো গৃহীত হয়েছে সেগুলো দেখে আমরা মোটামুটি সন্তোষজনক পেয়েছি। দিনাজপুরে সরকারিভাবে কেনা হবে 12,267 মেট্রিক টন বোরো ধান। ধান চাল সংগ্রহ অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। সময় সংবাদ, দিনাজপুর। ভোরের আরও থাকছে। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা ইরান ইসরায়েলের। আবারও আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেশের। 2 সপ্তাহের মধ্যে তেহরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণার আভাস ট্রাম্পের। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ভোর থেকে শুরু হয়েছে গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়তের কেনাবেচা। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর মাছের আড়ত। সেখানে আছেন বিপ্লব ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। গাইবান্ধা শহরের যে সবচেয়ে বড় মাছের আড়ত নতুন বাজার, এটি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে যে কাকডাকা ভোর, সেই কাকডাকা ভোর থেকে শুরু হয়েছে। প্রতিদিন কিন্তু এই হাটটি চলে এবং এই আড়তটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিক্রেতা, মাছের বিক্রেতা, তারা কিন্তু মাছ নিয়ে আসেন এবং জেলার যে বিভিন্ন হাট বাজারে যারা মাছের বিক্রেতা, তারা কিন্তু সেই মাছ কেনার জন্য এই বাজারে আছেন। আমরা দেখছি যে আজকে কিন্তু সকাল থেকে বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছি যে হাটটি কিন্তু জমে উঠেছে। তবে আজকে আমরা দেখছি যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পুকুর বা নদীর মাছ অনেকটাই কম, কিন্তু সবচেয়ে বেশি উঠেছে চাষের মাছ। তো ক্রেতারা যেটি বলছেন যে বৃষ্টি হওয়ার কারণে মাছ কিছুটা আজকে কম ধরা পড়েছে, যে কারণে কিন্তু সকল মাছের দাম আজকে বেশি। পাশাপাশি নদীতেও পানি বেড়েছে, যে কারণে কিন্তু নদীর মাছের সরবরাহ কম এবং বৃষ্টি হয়েছে, যে কারণে নদী বা খাল বিলের মাছ আসেনি। আজকে শুধু চাষের মাছ বেশি। আমরা দেখছি বাজারে রুই কিন্তু প্রকার ভেদে 240 থেকে 280 টাকা। কাতলা মাছ যেটি, সেটি কিন্তু প্রকার ভেদে 250 থেকে 300 বা 350 টাকা। এবং যেটা তেলাপিয়া মাছও কিন্তু আমরা দেখছি যে 180 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারটিতে কিন্তু আমরা দেখি যে সকাল হলে সকাল থেকে প্রায় 8টা-9টা পর্যন্ত এই বাজারটি চলে। এখানে যারা বিক্রেতা তারা সেটি নিয়ে আসেন এবং প্রকাশ্য সেটি একজন হাক ডাকের মাধ্যমে সেটি ডাক হয়। ডাকের মাধ্যমে সর্বোচ্চ যিনি ক্রেতা তিনি কিন্তু সেই মাছটি কিনতে পারেন। এভাবেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে হাক যেটি দাম হাঁকা হয় এবং সর্বোচ্চ দামদাতা যিনি সেটি মাছ কেনেন। এইভাবে কিন্তু এই বাজারটির দীর্ঘদিন থেকে প্রচলন হয়ে আসছে এবং জেলা জুড়ে এটি কিন্তু একটি বড় এবং প্রসারিত বাজার। জেলার ছোট বড় যেটি হাট বাজার আছে, সেই হাট বাজারের যারা বিক্রেতা তারা কিন্তু এই বাজারটি থেকে মাছ সংগ্রহ করে, বাজার বা আড়ত থেকে
মাছটি সংগ্রহ করেন, সংগ্রহ করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। এখান থেকেই কিন্তু মাছের আমরা দেখি যে প্রতিনিয়ত দামও নির্ধারণ হয়ে থাকে, যে জেলা জুড়ে যে ছোট ছোট বাজার আছে সেখানে মাছের বাজারের দাম কেমন হবে, মাছের সরবরাহ কেমন হবে, সেটি কিন্তু এই সকালে এই বাজার থেকেই মূলত নির্ধারিত হয়ে থাকে। তো এই নতুন বাজার যে প্রথমে মাছের বাজার, সেই বাজার থেকে শুরু হয়ে কিন্তু পরে পুরাতন বাজার সহ জেলার যে বিভিন্ন বাজার সেই বাজারগুলোতে জমে ওঠে। এই নতুন বাজার কিন্তু প্রতিদিন কাকডাকা একেবারে সকাল থেকে শুরু হয় এবং 9টার মধ্যে শেষ হয়। তো এই ছিল গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। সরাসরি ছিলাম গাইবান্ধার মৎস্য আড়তে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাল উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম চীন বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং। সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এই কেন্দ্রের মাধ্যমে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের বিভিন্ন স্যাটেলাইট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যাবে। গবেষণা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং নীল অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্টেশন। একই সঙ্গে এআই ও বিগ ডাটা বিশ্লেষণে দক্ষ জনবল তৈরির সংযোগও সৃষ্টি হবে বলে জানানো হয়। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে আবারও হামলা হলে একে অপরকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে দেশ দুটি। এর মধ্যে ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এতে 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। এদিকে 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে লাগাতার হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শুরু হয় ইরান ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণ। তবে একে অপরকে লক্ষ্য করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এর আগে তেহরান তেল আবিবকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডাকে সাড়া দিয়ে হামলা বন্ধের কথা জানায় ইরান ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান লক্ষ্য করে গোলাগুলি বন্ধ করেছে তেল আবিব। ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালায় তখন আমি আইডিএফকে ইরান জুড়ে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দিই। এই মুহূর্তে গোলাগুলি বন্ধ রয়েছে, কারণ তেহরানে আমরা আঘাত হানার পর তারা আমাদের ওপর হামলা বন্ধ করেছে। তবে যদি তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর ভুল করে তাহলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। ইরানের পক্ষ থেকেও একই কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চায় না, আবার সংলাপও চায় না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হামলা বন্ধের কথা বললেও মঙ্গলবার ভোরে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর কিছু সময় আগে দক্ষিণের শহর এইলাতে সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। লেবাননের তাইর অঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সতর্ক করে তিনি বলেন, তেহরান তেল আবিব সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নড়বড়ে যুদ্ধবিরতির লক্ষণ। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এদিকে 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই ইঙ্গিত দেন। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ 100 দিন অতিক্রম করতেই নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও সংঘর্ষ পুরোপুরি থামেনি, আর এই দীর্ঘায়িত যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের ভেতরে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। জনমত জরিপে যুদ্ধের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির ওপর চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে ডেমোক্র্যাটদের জন্য মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক সুযোগ তৈরি করছে এই পরিস্থিতি।
২৮ ফেব্রুয়ারির বিমান হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয় উত্তেজনা। সংঘাতের ১০০ দিন পার হয়েছে রোববার। এ সময়ের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও বাস্তবে সংঘাত পুরোপুরি বন্ধ হয়নি। হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। বিশ্লেষকদের মতে দীর্ঘায়িত এই সংঘাত এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক অচলাবস্থারও প্রতীক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমত ক্রমশই এই যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বড় অংশের মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন না, এটিকে স্বার্থবিরোধী বলে মনে করছেন তারা। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এক জরিপে মাত্র 16% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে। রিপাবলিকান ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য অংশ সংঘাতকে নেতিবাচক হিসেবে দেখছেন, যা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের জন্য উদ্বেগজনক ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে। যুদ্ধ এখন সরাসরি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চাপের উৎসে পরিণত হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। যুদ্ধবিরোধী জনমত আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য সুবিধা তৈরি করতে পারে, যা বদলে দিতে পারে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য। অন্যদিকে ট্রাম্প এটিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য হিসেবে উপস্থাপন করলেও জনসমর্থনের ঘাটতি তার নীতিগত অবস্থানকে দুর্বল করছে। যুদ্ধের ব্যয়, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি, বিষয়টি এখন মার্কিন ভোটারদের কাছে একটি জটিল রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না রক্তপাত। ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছে শিশুসহ 6 জন। এর মধ্যেই কায়রোয় শুরু হয়েছে উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা। এতে অংশ নিয়েছে কাতার, তুরস্ক, মিশর ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিরা। বৈঠকে প্রথম ধাপের অসম্পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন, মানবিক সহায়তা বৃদ্ধির মতো ইস্যুগুলো গুরুত্ব পাবে। এদিকে সীমিত পরিসরে রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালুর কথা জানিয়েছে ইসরায়েল। ছেলের স্কুল ব্যাগ বুকে জড়িয়ে শেষ বিদায় জানান বাবা ইউসুফ সালমান। সোমবার স্থানীয় সময় সকালে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ হারায় তার 8 বছর বয়সী ছেলে জাদ সোলেইমান। স্থানীয় চিকিৎসকদের দাবি, কূপ খননের কাজে জড়ো হওয়া মানুষের কাছে আঘাত হানে দখলদার বাহিনী। এতে শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। আমার ছেলের বয়স ছিল মাত্র 8 বছর। সে কি অপরাধ করেছিল? স্কুল শেষ করে সে বাড়ি ফিরছিল। এটা তার ব্যাগ, দেখুন এখনো রক্ত লেগে আছে। তার গলায় ঢুকে থাকা শার্পনেলের টুকরোগুলো দেখুন, সে মাটিতে পড়েছিল। গাজা সিটি দের আল বালাহতেও দখলদারদের হামলায় আরও কয়েকজনের প্রাণহানি হয়। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় 950-র বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল ধীরে ধীরে নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করছে। এমন পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রোয় শুরু হয়েছে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা। বৈঠকে অংশ নেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, মিশর ও কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথম ধাপের অসম্পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন, মানবিক সহায়তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ ইস্যু। দ্বিতীয় ধাপে গাজার ভবিষ্যৎ প্রশাসন পুনর্গঠন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্তের কথা রয়েছে। এর মধ্যেই ইসরায়েলি সরকারি সংস্থা কোগার জানিয়েছে, মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং সীমিত পরিসরে উভয় দিকের মানুষের চলাচলের জন্য আবারও খুলে দেওয়া হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। 4 বছরেরও বেশি সময় পর রাশিয়া ইউক্রেন সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ বাহিনী ড্রোন হামলায় 2 জন নিহত ও 23 জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় আক্রমণের দাবি করেছে ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরুর পর এখন সবচেয়ে বেশি বেসামরিক প্রাণহানি ঘটছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে শিশুসহ হতাহত হন অনেকে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী হামলায় বসতবাড়ি, যানবাহন এবং বাজারের বহু দোকান ধ্বংস হয়েছে। খার্কিভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলেও নতুন হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের তেল স্থাপনাগুলোতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা এখন দুই পক্ষের সংঘাতের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। পেট্রোলের ঘাটতির কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে রেশনিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দোকানে চিনি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের খবর ছড়িয়ে পড়লেও ক্রেমলিনের দাবি অযৌক্তিক চাহিদা বাড়ার কারণে ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো বলেন, 2022 সালে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার পর এখন সবচেয়ে বেশি বেসামরিক প্রাণহানি ঘটছে। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত 15,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় 45,000 আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। অবিলম্বে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং আলোচনায় ফেরার আহ্বান জানান রোজমেরি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব সমর্থন করেছেন। তবে ক্রেমলিন অভিযোগ করেছে ইউরোপ শান্তির কথা বললেও অন্যদিকে কিয়েভকে নতুন অস্ত্র সহায়তা দিচ্ছে, যা পরস্পর বিরোধী অবস্থান। ম্যাক্রো, স্টারমার এবং মের্জ একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে কিয়েভ সরকারকে নতুন ধরনের অস্ত্র উৎপাদনের সহায়তা করার ইচ্ছার কথাও জোর দিয়ে তুলে ধরছেন, যাতে যুদ্ধ অব্যাহত রাখা যায়। এটা কি অসঙ্গত নয়? এটা কি পরস্পর বিরোধী নয়? 4 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চললেও সাম্প্রতিক সময়ে বিপজ্জনক মোড় নিয়েছে রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘাত। রাইসা জান্নাত, সময় সংবাদ। ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। আহত প্রায় 200 মানুষ। ধসে পড়েছে বহু স্কুল ও বাণিজ্যিক ভবন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক স্থাপনা। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এখনও আতঙ্কে দেশটির বাসিন্দারা। সোমবার 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। বহু হতাহতের পাশাপাশি লণ্ডভণ্ড অবস্থা দেশটির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 লাখ মানুষের শহর জেনারেল সান্তোস। সেখানে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর ভবনের ছাদ ধসে পড়ে, ছড়িয়ে পড়ে কংক্রিট ও ধ্বংসাবশেষ। শহরের বিভিন্ন দোকান ও ভবনের কাঁচ ভেঙে গেছে, সাইনবোর্ড ছিটকে পড়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনা। দক্ষিণ দাভাওয়ের মাতানাও ন্যাশনাল হাই স্কুলের পরিত্যক্ত একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং উদ্ধার কর্মীদের মোতায়েন করেছে ফিলিপিন্স সরকার। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভবনের ধ্বংসাবশেষ, ভেঙে পড়া কাঠামো এবং ভূমিধসের কারণে। এদিকে এখনো আতঙ্ক কাটেনি ফিলিপিন্সের বাসিন্দাদের। ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। জীবনে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা হলো। নিজেকে সামলাতে পারিনি, কান্না থামাতে পারিনি। বারবার আমার সন্তানদের আর আমার ভাতিজির কথা মনে হচ্ছিল। ভাবছিলাম যদি তাদের কিছু হয়ে যায়। সোমবার ভোরে মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি প্রদেশ উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও জুড়ে তা অনুভূত হয়। এমনকি কয়েকশো কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পান বাসিন্দারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণের 1 সপ্তাহ পরও চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন দফতর। এখনও চলছে ভোট গণনা। রাজ্য প্রশাসন জানিয়েছে চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এদিকে ভোটের ফল ঘোষণার দেরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনৈতিক নেতারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। গেল 2 জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর 1 সপ্তাহ ধরে চলছে ভোট গণনা। কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হলেও এখনো শেষ হয়নি ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনার কাজ। তাই সম্ভব হচ্ছে না চূড়ান্ত ফল ঘোষণা। ক্যালিফোর্নিয়া সেক্রেটারি অব স্টেট দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় 30 লাখ ব্যালট এখনো প্রক্রিয়াকরণ বাকি রয়েছে।
ভোট গণনায় বিলম্বের কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডাকযোগে প্রাপ্ত ব্যালটের খামে থাকা স্বাক্ষর মিলিয়ে ভোটার অন্য কোথাও ভোট দিয়েছেন কিনা তা নিশ্চিত হয়ে ভোটারের নিবন্ধন যাচাই বাছাই শেষে গণনা করা হয় ব্যালট, যা সময় সাপেক্ষ। সবশেষ প্রাপ্ত ফলাফলে জানা যায় জো বাইডেন প্রশাসনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডেমোক্রেটিক পার্টির ক্যালিফোর্নিয়ার গভর্নর প্রার্থী হাবিয়ের বেসেরা 27% ভোট পান। এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে জিতে তিনি নভেম্বরের মূল নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের স্টিভ হিলটন পেয়েছেন 26.1% ভোট। দ্বিতীয় স্থানের লড়াইয়ে স্টিভ হিলটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ডেমোক্র্যাট দলের টম স্টেয়ার। এদিকে লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র পদে বর্তমান মেয়র ডেমোক্র্যাট দলীয় ক্যারেন ব্যাসও 35% ভোট পেয়ে নভেম্বরের মূল নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নিতিয়া রামান ও স্পেন্সার উইলিয়াম প্রাট। এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও অংশ নিয়েছেন। বাংলাদেশিদের আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করা অত্যন্ত জরুরি। যদিও বা অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তারা আশানুরূপ ফল পাননি, কিন্তু আমরা আশা রাখি ভবিষ্যতে তারা বিভিন্ন পদে অংশগ্রহণ করে আরো ভালো ফল করতে পারবেন। আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করে 10 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রাইমারি নির্বাচনে দলীয় পরিচয় নির্বিশেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত 2 জন প্রার্থী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল কবে নাগাদ ঘোষণা করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি নির্বাচন অফিস। এদিকে ভোটের ফলাফলের দীর্ঘ এই বিলম্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নির্বাচনে হারার মাত্র 35 দিনের মাথায় নতুন ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তৃণমূলের নির্বাচিত 20 জন লোকসভা সদস্য আলাদা ব্লক করে কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থন দিয়েছেন। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও মিলছে না প্রত্যাশিত সমর্থন। এর মধ্যেই পশ্চিমবঙ্গে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হয় রাজনৈতিক চাপে পড়েছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2029 সালে লোকসভা নির্বাচন এখনো দূরে, তার আগেই বড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দলের নির্বাচিত 28 সংসদ সদস্যের 20 জনই স্পিকার ওম বিড়লার কাছে আলাদা সংসদীয় ব্লকের স্বীকৃতি চেয়ে চিঠি দিয়েছেন। পাশাপাশি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের কথাও জানিয়েছেন। গত এক সপ্তাহ ধরে এমন জল্পনা চললেও সোমবার তা বাস্তবে রূপ নেয়। বিদ্রোহীদের মধ্যে অন্যতম ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, তৃণমূলের বর্তমান নেতৃত্বই দলকে মূল আদর্শ থেকে সরিয়ে নিয়েছে। জনগণের স্বার্থে কেন্দ্রের সরকারের সঙ্গে কাজ করতে চান তারা। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শতাব্দী রায়, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরাও যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। দলের ভাঙনের এই খবর সামনে আসার মধ্যেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সংসদীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে জোটের সিদ্ধান্ত তুলে ধরেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আগস্ট মাহ মে হায়দ্রাবাদ মে আয়োজিত কি যায়গি। রাজ্য রাজনীতিতেও চাপ বাড়ছে তৃণমূলের ওপর। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের অভিযোগে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযান চলছে। সোমবার ফলতা কেন্দ্রের সাবেক তৃণমূল বিধায়ক প্রার্থী জাহাঙ্গীর খানকে ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিরপুর বিভাগের বিভিন্ন সীমান্তে পুশিং চেষ্টা ঘিরে বাড়ছে উদ্বেগ। ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে বিজিবি, সমস্যা সমাধানের প্রয়োজন দুদেশের কূটনৈতিক উদ্যোগ। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। মস্কোতে খলিলুর ল্যাভরভ বৈঠক। বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা।
মজুদের প্রায় ৮০% গ্যাস ফুরিয়ে গেছে, দিন দিন কমছে তিতাসের উৎপাদন। জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা, নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর। এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা মাথায় নিয়ে মেক্সিকোতে অনুশীলনে নামল ইরান দল। সি গ্রুপে প্রথম ম্যাচে ব্রাজিলকে চমকে দেওয়ার ছক কষছে মরক্কো। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মেজবাল আলিফ। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।